জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে চলছে শেখ কামালের কর্মবহুল বর্ণাঢ্য জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা। এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে সেখানে। মৃত্যুহীন প্রাণ প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ 15ই আগস্টের কালো রাতে শাহাদত বরণকারী তার পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাতা বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব সহ সকল শহীদকে বেহেশত নসিব করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং উপস্থিত ও অনলাইনে সংযুক্ত সকলকে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সর্বশেষে আমি একটু অনুরোধ জানাতে চাই, আজকের এই অনুষ্ঠানটি জুমে মাধ্যমে আলোচকরা কানেক্টেড আছেন। আমাদের সময়ের একটু সংক্ষিপ্ততা আছে, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, সে কারণে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য উপস্থাপনের জন্য আমি সকলকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, এখন শহীদ শেখ কামাল প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য কাজী হাবলু সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। আসলে আমি শিল্পী মানুষ, কামাল ভাইকে খুব কাছে থেকে দেখেছি আমি। এই মাসটা শোকের মাস। তারপর কামাল ভাইয়ের জন্মদিন আজকে। সেই ৭২ থেকে আমি সেই ফ্যামিলির সাথে একটু যুক্ত হয়েছিলাম। সবাই ওনারা গান বাজনা ভালোবাসতেন। আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সামনে বসে গান করা। আমার ফিরোজ শাহ, আমাদের যে গ্রুপটা উনি বানিয়েছিলেন ৭২-এর 17ই জানুয়ারি স্পন্দন নামে, তারপর আবাহনী করেছেন, ঢাকা থিয়েটার করেছেন। তো ওনার সম্বন্ধে কি বলবো, ওনার যে দূরদর্শী চিন্তা ভাবনা ছিল সঙ্গীতের মধ্যে, যেটা আমরা ৭২ই শুরু করেছি। সেই সময় যেহেতু স্পন্দন শিল্প গোষ্ঠী এমন একটা গোষ্ঠী ছিল যেখানে দেশাত্মবোধক গানের একটা বিরাট পরিসর ছিল। তারপর আমাদের দেশের আনাচে কানাচে যেসব মারফতি মুর্শিদি যেই গানগুলি ছিল, সেই গানগুলিকে সেই সময়ে আমরা আধুনিক যন্ত্রতে আমরা এগুলি সমস্ত উপস্থাপন করি। এবং ওনার এত সেই সময় থেকে যে ওনার এত চিন্তা যে আজকে এখন সবাই কিন্তু সারা পৃথিবীতে দেখা যাচ্ছে ফিউশন মিউজিক দেশের, এটা কিন্তু উনি সেই ৭২-এ চিন্তা ভাবনা করেছেন। তা আমাদেরকে দিয়ে আমরা কিছু ছেলে, এবং ওনার কোনো সহযোগিতা উনি শুধু মন দিয়ে বলতেন যে তোরা একটু কষ্ট কর, তোরা শুধু একটু কষ্ট কর, তোরা। এখন আমাদেরকে একটা ছোট্ট জায়গা দেওয়া হয়েছিল, সেখানে আমরা কাজ করছি, কোনো যন্ত্র ছিল না। তো বঙ্গবন্ধু আমাদেরকে ভীষণ স্নেহ করতেন। সেই সময় উনি আমাদেরকে ১০,০০০ টাকা দিয়েছিলেন যন্ত্রপাতি কেনার জন্য সেই সময়। তো খুব কাছে থেকে দেখেছি আমি। যা এখানে আজকে বেশি কিছু বলবো না, অনেকে আছে, অনেকের অনুভূতি প্রকাশ করবে। আমি শুধু এইটুকু বলবো যে কামাল ভাই আমাদের কাছে অনেক বড় এক মাপের মানুষ। আমি তার সেই চিন্তাধারা এখন পর্যন্ত ধরে আছি, শুধু অপেক্ষা করছিলাম যে আমি কবে ওনার স্পন্দন আবার সামনে নিয়ে আসব। আমাকে সহযোগিতা করার মতো তখন কেউ ছিল না। ফিরোজ শাহের 3টা ছেলে, ফিরোজ শাহ গান করতে করতে মারা গিয়েছেন জানেন, 1 সেকেন্ডের নাই ভরসা। আমার ছেলেও ঠিক একই বয়সে ফিরোজ শাহের। আমার ছেলেরা, ফিরোজ শাহের ছেলেরা যখন বড় হলো, তখন আমি স্পন্দন নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। তারা সবাই তাদের যার যার ক্ষেত্রে অনেক উন্নতি করেছে এবং আমি সেই সাথে যুক্ত হয়েছি। আর আমাকে সেই সময় একজন মানুষ আমাকে আমার মাথায় হাত দিয়েছেন, সেটা সালমান এফ রহমান।
সালমান ভাই সেই 72-73-74-এ উনি আমাদের জন্য, কামাল ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন উনি, আমি যা দেখেছি। তা উনি তখন একটা অর্গান নিয়ে আসেন আমাদের জন্য। তো আমাদের জন্য উনি তখন একটা অর্গান নিয়ে আসেন, সেই অর্গান আমরা করেছি। তো আজকে বেশি কিছু বলবো না, আমি বাস এইটুকু, আমি শুধু আমাদের ছেলেদেরকে, এই যে নতুন প্রজন্ম, সেকেন্ড জেনারেশনের স্পন্দনের একটু সুযোগ দিন, আমি তাদের সাথে পরিচয় করায় দিচ্ছি। একটু আসো কুইক, তাড়াতাড়ি আসো। ফিরোজ শাহেদ ছোট ছেলে নাইম, ফিরোজ শাহেদ মেজ ছেলে নাজিম, ফিরোজ শাহেদ বড় ছেলে নিয়াজ, আমার ছেলে কাজী আনান। ধন্যবাদ। ঠিক আছে। সুধী মণ্ডলী, এখন প্রদর্শন করা হচ্ছে শহীদ শেখ কামালের বর্ণিল শৈশব, কৈশোর ও তারুণ্যময় জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র শেখ কামাল, এক কিংবদন্তির কথা। Kamal was a brilliant chap, having his charisma. He would carry people. একটা দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব। Very good human being. এই দেশের এটা উজ্জ্বল একটা নক্ষত্র হারিয়েছে। এক উজ্জ্বল নক্ষত্র ছিল আমাদের ছায়াপথে, অকালে যে হারিয়ে গেল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক দুরন্ত মশাল ছিল তার হাতে, অকস্মাৎ নিভে গেছে সেই আলোক পর্তিকা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াতলেই ধীরে ধীরে বেড়ে উঠেছিলেন সেই নক্ষত্র শেখ কামাল। এখনো সবার প্রেরণা, এখনো তারুণ্যের প্রতিশব্দ। আজ জানাবো সেই এক কিংবদন্তির কথা। শেখ কামালের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1949 সালে আগস্ট মাসের 5 তারিখে। 5 ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। ছোটবেলা থেকেই তিনি ভীষণ দুরন্ত, প্রাণচঞ্চল। বাবাকে শৈশবে সেভাবে কাছেই পাননি। বঙ্গবন্ধুকে রাজনৈতিক কারণে প্রায় থাকতে হতো কারাগারে। স্নেহ বা আবদার যা কিছু সবই মিটিয়েছেন বড় বোন শেখ হাসিনা। তাই পিতাকে একবার কাছে পেয়ে বড় বোনকে বলেছিলেন, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। খেলা ছিল তার রক্তে। সেই প্রচন্ড আগ্রহ হয়তো জন্মেছিল শৈশবের টুঙ্গিপাড়ার অবারিত প্রকৃতিতে দৌড়ে বেড়ানোর মধ্য দিয়েই। ঢাকার শাহীন স্কুলে থাকাকালীন সময়ে অংশগ্রহণ করতেন প্রায় সব খেলায়। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব কিছুতেই শেখ কামালের ছিল সরব উপস্থিতি। লেখাপড়াতেও ছিলেন প্রথম সারিতে। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে মেলেছেন প্রতিভার রঙিন পাখা। পাঠ্য বিষয় ছিল সমাজবিজ্ঞান। তুখোর ইংলিশ বলতে পারত, ছাত্র হিসাবে সবার আগে রেজাল্টও ভালো করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিলেন শেখ কামাল। ছিলেন এক দুর্দান্ত অ্যাথলিট। ক্রিকেটের মাঠ দাপিয়ে বেরিয়েছেন গতি দিয়ে। As a cricketer, he was a pace bowler. শেখ কামাল ছিলেন এক স্বতঃস্ফূর্ত প্রতিভার নাম। শুধু কি পড়াশোনা, সঙ্গীত চর্চা, অভিনয়, বিতর্ক, কোথায় ছিলেন না তিনি? ছায়ানটের সেতার বাদন বিভাগের মেধাবী ছাত্র শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতেও। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য অঙ্গনে সবার কাছেই পেয়েছিলেন পরিচিতি। বহু কাজে যুক্ত থাকতো, কিন্তু ঠিক রিহার্সেলে এসে হাজির হয়ে যেত বিকেলবেলায়, এবং রিহার্সেলে এসে যেভাবে রপ্ত করে ফেলতো দ্রুত, এটা অভাবনীয়। প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের মেলবন্ধনে গঠন করেন গানের দল স্পন্দন শিল্পী গোষ্ঠী। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পুরো জাতির জন্যই মুক্তিযুদ্ধ এক অবিস্মরণীয় সময়। একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী হেলনে সকলে ঝাঁপিয়ে পড়েন সশস্ত্র সংগ্রামে। তারই জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে স্বাধীনতার যুদ্ধে পালন করতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দায়িত্ব। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ইতিহাসে স্থান পেয়েছেন আপন মহিমায়। সদ্য স্বাধীন দেশের খেলাধুলায় নবযাত্রার প্রতীক হয়ে ওঠে যে নাম, তা হল আবাহনী। ফুটবল, ক্রিকেট, হকির মতো খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন এই ক্লাবের মাধ্যমেই দেখিয়েছেন শেখ কামাল। স্পোর্টসে যদি এই দেশে আপনাকে কোনো অর্গানাইজারের নাম বলতে হয়, অর্গানাইজেশনের নাম বলতে হয়, আবাহনীর নাম আসে। এবং আবাহনী কিন্তু তারই স্বপ্নের চাইল্ড। সো তাকে আপনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিশনারি অফ বাংলাদেশ স্পোর্টস না বলে তো পারেন না। ফুটবলে রীতিমতো বিপ্লব সৃষ্টি করেছিলেন তিনি। উপমহাদেশের যে কোনো পর্যায়ের ফুটবলে প্রথমবার বিল হার্টের মতো বিদেশি কোচ নিয়োগের যুগান্তকারী সিদ্ধান্ত শেখ কামালই প্রথম নেন। রাষ্ট্রনায়কের সন্তান হলেও ছিল না কোনো অহমিকা। শেখ কামাল ছিলেন খুবই উদার মনের। অনেক সময় দেখা গেছে রিক্সা করে সেতা নিয়ে শেখ কামাল যাচ্ছে, তখন লোকে চিনে যে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে, জ্যেষ্ঠ পুত্র। কিন্তু কামালের এসব ছিল না, এত ডাউন টু দ্য আর্থ ছিল। ভীষণ প্রাণোচ্ছল মানুষটি বিয়ে করেন সে সময়ের কৃতি অ্যাথলিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ব্লুর খেতাব পাওয়া সুলতানা কামাল খুকিকে। বন্ধুদের কাছে শেখ কামাল যেমন ছিলেন এক দিলখোলা মানুষ, তেমন পরিবারের সবার কাছে একেবারে প্রাণের মানুষ। কত স্বপ্নই না দেখেছেন দেশের খেলাধুলা আর সংস্কৃতি অঙ্গন নিয়ে। তবে সব ছাড়িয়ে তার অন্যতম লক্ষ্য ছিল পিতার আদর্শে নিজেকে তৈরি করে নেয়া। গভীরভাবে তার বাবাকে অনুসরণ করতেন, বাংলাদেশের রাজনীতিকে অনুসরণ করতেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শহীদ শেখ কামালকে 1998 সালে মরণোত্তর স্বাধীনতা পদক এবং 2011 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়। মাত্র 26 বছরে তার লোকান্তরণ, তাও মর্মন্তুদ একটি ঘটনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা বেদনা জাগায়। ছোট্ট সেই জীবনে ধূমকেতুর মতো বাংলার আকাশে উদিত হয়েছিলেন। এক রাশ স্বপ্ন বুকে নিয়ে এক বিশাল আকাশকে ক্যানভাস করে। সেই ক্যানভাস জুড়ে ছিল তারুণ্য, ভালোবাসা, বঙ্গবন্ধু আর বাংলাদেশ। সুধী মণ্ডলী, এতক্ষণ আমরা দেখলাম প্রামাণ্যচিত্র শেখ কামাল এক কিংবদন্তির কথা। এবারের পর্ব শহীদ শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা। প্রথমেই ভার্চুয়ালি আলোচনায় সংযুক্ত হচ্ছেন জনাব মোজাম্মেল হক বাবু, মিডিয়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ শেখ কামাল ভাই সম্পর্কে আমার পক্ষে বলা একটু কঠিন। এখানে তার ঘনিষ্ঠ বন্ধুরা সবাই আছেন, তারা তাকে আরো কাছের থেকে চিনেন। কিন্তু আমারও জীবনে সুযোগ হয়েছিল শেখ কামাল ভাই খানিকটা কাছাকাছি যাওয়ার, কারণ আমরা শাহিন স্কুলের ছাত্র। এখানে সালাউদ্দিন ভাই আছেন, তারা জানবেন যে শাহিন স্কুলে আমরা যখন ঢুকি তখন কামাল ভাই হয়তো বের হয়ে গেছেন, কিন্তু প্রতি বছর পুনর্মিলনীতে উনি আসতেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, সালাউদ্দিন ভাই মনে করতে পারবেন, প্রতি বছর শাহিন স্কুলের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হতো। যে ওনারা প্রতি বছর শাহিন স্কুলে আসতেন এবং আমরা ওনাদের সাথে একটা ফুটবল খেলার সুযোগ পেতাম। সেটা আমাদের জন্য সারা বছরের সবচেয়ে একটা বড় দিন। এবং সেখানে শেখ কামাল ভাইয়ের উপস্থিতি থাকতো এবং অন্যান্য পুনর্মিলনীতেও থাকতো। পরবর্তীতে আমরা পাশাপাশি গ্যালারিতে মোহামেডান আবাহনীর দ্বৈরথ দেখার সুযোগ হয়েছে। আমার বাবা মোহামেডানের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন, আমারও গ্যালারিতে যাওয়ার সুযোগ হয়েছে, খেলার সুযোগ হয়েছে। এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে শেখ কামাল ভাই ছিলেন হচ্ছে একজন আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা, শুধু প্রধানমন্ত্রী কিংবা জাতির জনকের পুত্র নন। তিনি একেবারে রাজনীতির অংশ হিসেবে বাংলাদেশের তরুণ সমাজকে ক্রীড়া এবং সংস্কৃতি মুখী করার মাধ্যমে একটা বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তারই প্রমাণ হচ্ছে আবাহনী। আবাহনী বাংলাদেশে খেলাধুলায় নতুন ধারার প্রতিকৃত এবং একটা নতুন কিছু তৈরি হলে সেটা
অন্যান্যদের মধ্যেও যেরকম প্রসার লাভ করে, আবাহনীর জন্মের পর থেকে বাংলাদেশের ফুটবলের অন্যান্য দলগুলির মধ্যেও আধুনিক ধারার সঞ্চালন শুরু হয় এবং সামগ্রিকভাবে মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য দলগুলিও আস্তে আস্তে আধুনিক খেলায় চলে আসে। এবং শেখ কামাল ভাইকে বাদ দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন চিন্তাই করা যায় না। আজও তার নামে আবাহনী চলছে এবং আবাহনীর দর্শনের যত কাছাকাছি আমরা অন্যান্য দলগুলিকে নিয়ে যেতে পারবো, তাতেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মঙ্গল। আমরাও চেষ্টা করছি, এবছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মোহামেডানকেও পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি, যাতে করে মোহামেডান আবাহনীর সেই পুরনো শেখ কামাল ভাইয়ের আমলের দ্বৈরথ ফেরত এনে আমরা খেলাধুলাকে এগিয়ে নিতে পারি। এবং আমি সবশেষে এই বলে শেষ করতে চাই, শেখ কামাল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সকল কিছু অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার, বাঙালি চেতনায় উদ্বুদ্ধ একটি নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তার সকল কর্মকাণ্ডে আপনারা খুঁজে দেখলে সেই গভীর রাজনীতি খুঁজে পাবেন, যেটা তার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীবৃন্দ, আমাদের এবারের আলোচক জনাব অঞ্জন চৌধুরী পিন্টু, মিডিয়া ব্যক্তিত্ব ও সহসভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। জনাব অঞ্জন চৌধুরী পিন্টু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সর্বপ্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা এবং তার পরিবারের যারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন 15 আগস্ট 1975 সালে। কামাল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে কখনো পরিচয় ছিল না, কিন্তু যে বিষয়টা আমাকে খুব নাড়া দেয় সেটা হচ্ছে যে স্বাধীনতার পরে আমি কামাল ভাইকে ঢাকা ইউনিভার্সিটি, আমি জগন্নাথ কলেজের ছাত্র ছিলাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমার অনেক বন্ধু বান্ধব ছিল এবং সর্বত কারণেই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অলমোস্ট প্রতিদিনই আসতে হতো এবং আমাদের, আমি বলবো, আড্ডার জায়গায় ছিল টিএসসিতে। এবং কামাল ভাইকে আমি বহুবার দেখেছি দল বল নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে টিএসসিতে এসে হইহুল্লোড় করতে, মজা করতে। আমার যে বলবো যে অনুভূতিটা, সেটা হচ্ছে আবাহনী ক্লাবের মাধ্যমে। আমি আবাহনীর সাথে সম্পৃক্ত 1991 সালে দেশে ফেরার পরে, এবং তারপরে আবাহনীর দায়িত্ব পাই আমি ফুটবল সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল চেয়ারম্যান। এবং আমি অত্যন্ত গর্ববোধ করি যে আমার এই সম্পৃক্ততার জন্য, যে ক্লাবটি কামাল ভাই নিজে প্রতিষ্ঠা করেছেন, এবং এই শুধু ক্লাবটিকে এগিয়ে যাওয়া না, আধুনিক ফুটবল থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া অঙ্গনের প্রতিটি জায়গাতেই তার ছিল বিচরণ। এবং যেহেতু কামাল ভাই আবাহনীর প্রতিষ্ঠাতা এবং সেই ক্লাবের সাথে আমি সংযুক্ত হতে পেরেছিলাম, যার জন্য আমি সবসময় মনে করি যেটা আমার জীবনে একটা পরম পাওয়া। আমি সবসময় একটা কথা বলি যে কামাল ভাই যে একজন ক্রীড়াবিদ হবেন বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হবেন, এটা আমার মনে হয় না যে একটা নতুন কিছু, কারণ জাতির পিতা নিজে, জাতির পিতার পিতাও তিনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন, ক্রীড়ামোদী ছিলেন। এবং বঙ্গবন্ধু আমরা জানি যে তিনি নিজেও ফুটবল খেলেছেন, এবং পিতা, জাতির পিতার পিতা, এবং তার মধ্যেও ফুটবলের আমরা জেনেছি, জানতে পেরেছি তার আত্মজীবনীতে যে তাদের ভিতরেও কম্পিটিশন হয়েছে। এবং স্বভাবত কারণে জাতির পিতার সন্তান কামাল ভাই, সেই কারণে এটা তার রক্তের মধ্যেই ছিল যে তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব হবে, ক্রীড়ামোদী হবে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হবে এবং সাংস্কৃতির সাথে সম্পৃক্ততা থাকবে। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমরা যদি কামাল ভাইয়ের, আমি আবারও একটা কথা আমি যুক্ত করতে চাই যে আমরা জানি না কামাল ভাই বেঁচে থাকলে আমাদের এই ক্রীড়া অঙ্গনটা কোথায় গিয়ে পৌঁছাতো। সাংস্কৃতিক অঙ্গন অনেক এগিয়েছে, তার মাধ্যমে হয়তো আরো অনেক এগিয়ে যেত। বিশেষ করে ক্রীড়া অঙ্গনটা আমার মনে হয় যে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা স্থান পেত। ক্রিকেটে আমরা স্থান পেয়েছি, ফুটবলে আমরা স্বপ্ন দেখি, অন্যান্য খেলাতে আমরা স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা কামাল ভাই যদি বেঁচে থাকতো, আমার মনে হয় যে সেই স্বপ্নটা অধিকাংশই পূরণ হতো বা সম্পূর্ণভাবে পূরণ হতো। এবং আমরা যদি আমাদের ক্রীড়া অঙ্গনকে কামাল ভাইয়ের চিন্তা চেতনায় যদি আমরা মনে রেখে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় ক্রীড়াঙ্গনে এখনো আমাদের সম্ভাবনাময়ী একটা জায়গা, যেখান থেকে আমাদের বাংলাদেশের অনেক অনেক সাফল্য আমরা নিয়ে আসতে পারবো। আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি স্পোর্টস মিনিস্ট্রিকে এবং তাদের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, এবার আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহিদ রেজাকে। জনাব সৈয়দ শাহিদ রেজা।
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শোকের মাস, আজকে আবার জন্মদিন। এই অগাস্ট মাসটা আসলে কিন্তু আমাদের মন অন্যরকম হয়ে যায়। আজকে এই মঞ্চে আমি দাঁড়িয়ে আমার খুব শ্রদ্ধা ভরে আমি আমার বন্ধুকে, প্রয়াত বন্ধুর কথা স্মরণ করি। 26 বছর বয়সে সে মারা গিয়েছে, কিন্তু 26 বছরের বয়সের মধ্যে সে যেইটুকু সময় পেয়েছে, জাতিকে যেটা দিয়ে গিয়েছে, সেটা অপরিণয়। এটা কোনোদিনও কেউ দিতে পারে না। আজকে পর্যন্ত আমরা এতদিন থেকে কাজ করে যাচ্ছি, সেটাও আমরা দিতে সক্ষম হইনি। তার যে চিন্তাধারা ছিল, সে চিন্তাধারা থেকে যদি আমরা এখনও সেটা ফলো করি, তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু অনেক কিছু জাতিকে দিতে পারবো। তার সাথে আমার পরিচয় ধানমন্ডিতে থাকার কারণে। আমি ধানমন্ডিতেই ছিলাম, তো সেও ধানমন্ডিতে 1962 সালে ধানমন্ডিতে তারা ওখানে মুভ করেছিলেন। এবং যেই কারণে যখন ছোটোবেলায় আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন সে শাইন স্কুলে পড়ে, আমি পড়ি ওয়েস্টার্ন হাই স্কুলে। কিন্তু বিকালবেলা হলেই আমরা ওই ধানমন্ডির একটাই মাঠ ছিল তখন, ধানমন্ডি 8 নম্বর রোডের মাঠ, যেটা এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই মাঠের মধ্যে সে খেলাধুলা করতে আসতো এবং আমরাও সেখানে খেলাধুলা করতাম। এবং সেইভাবে সে পরিচয়, এবং এই পরিচয়ের মাধ্যমে কিন্তু পরিবারের সাথে ওই সময় তো এই ধরনের একটা সুযোগ ছিল যে যে বন্ধু থাকুক তার পরিবারের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এবং সেই কারণে ওই ছোটোবেলা থেকে যে বন্ধুত্বর কারণে যে পরিবারের সাথে সম্পৃক্ত, এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে। এবং আমি ঘনিষ্ঠভাবে তাকে যেটা দেখেছি, আমরা এসএসসি পরীক্ষার পরে যখন ঢাকা কলেজে আমরা ভর্তি হই 1968 সালে, সে ভর্তি 1967 সালে, সে আমার 1 বছর সিনিয়র ছিল। কিন্তু বন্ধুত্ব কিন্তু ওই পাড়ার জন্যই হোক, সেটা বন্ধুত্ব কিন্তু তখন থেকে আমাদের সাথে ছিল। এবং 1968 সালে তখন সে আমাকে বললো যে তোমাকে ঢাকা কলেজের ছাত্র সংসদে নির্বাচন করতে হবে। এমন দেখো আমি তো রাজনীতি বুঝি না, পলিটিক্স করি নাই কোনোদিন, আমি এগুলো না, আমরা গাইড করব, তুমি অবশ্যই দাঁড়াও। তো যাই হোক, প্রথমবারের মতো আমি সেখানে নির্বাচনে গেলাম এবং 1968 সালে ঢাকা ছাত্র সংসদের আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। সেখানে রকিবুল ছিল আমাদের ক্রিকেটের সেক্রেটারি, এবং কামালও সেই আমাদের কমিটিতে ছিল। এইভাবে তাকে আমি দেখেছি সবসময় সে বন্ধুবান্ধবকে কীভাবে সে উপরে উঠাবে, সেটাই তার চিন্তা ছিল। সে নিজে কোনো দিনই কিন্তু পদ চেতনা এবং কোনো জায়গায় সে চেতনা যে সে কোনো একটা দায়িত্ব নেই, বড় দায়িত্ব সে নেয়, সেই সমস্ত দায়িত্ব সে পিছন থেকে নেপথ্যে করতো, কিন্তু আমাদেরকে যারা বন্ধুবান্ধব ছিল তাদেরকে সামনে ঠেলে দিত যে তোমরা দায়িত্বগুলো নাও। তার সাথে যখন আমি কথা বলেছি, তার কথার মধ্যে একটা জিনিস দেশ স্বাধীনের পরে যেটা আজকেও আমাকে নাড়া দেয়, সে কিন্তু একদিন কথা প্রসঙ্গে সে বলছিল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের নাম থাকবেই, কিন্তু তার সাথে সাথে আমি চাই যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে হোক এবং সাংস্কৃতিক মাধ্যমেও যদি বাংলাদেশকে কেউ চিনে, সেটা হবে সবচেয়ে বড় প্রাপ্তি। এবং যেই হোক, আজকে আমরা যে পর্যায়ে আছি সেই পর্যায়ে অন্তত ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীও চিনে। এবং আমরা আশাবাদী যদি তার এইটাকে আমরা ধারণ করি, এই চিন্তাধারাটা ধারণ করি, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটা ভালো রেজাল্ট দিতে সক্ষম হব। শুধু তাই না, এখন আমাদের যে সুযোগটা আছে, আমরা অলরেডি সাউথ এশিয়ান গেমসের মধ্যে এবার আমরা অনেক ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি এবং আমাদের পরিচিতি আস্তে আস্তে আন্তর্জাতিকভাবে অনেক এসেছে। এবং যদি আমরা এখন একটা সুযোগ আছে আমাদের, কিন্তু অলিম্পিকে কিন্তু সুযোগ আছে, একদম যে নাই তা বললে হবে না। হয়তো মেডেল হয়তো ভালো না পেলেও কিন্তু একটা পর্যায়ে আমরা যেতে পারবো। আর্চারিতে যেভাবে আমরা পারফর্ম করেছি এবার সাউথ এশিয়ান গেমসে, এটা যদি আমরা তাই ট্রেনিংটাতে তাদের যদি আমরা ঠিকভাবে করি, তাহলে ইনশাল্লাহ অলিম্পিকের মধ্যে হয়তো আমরা একটা ফল নিয়ে আসতে সক্ষম হব। শুধু তাই না, ছাত্র জীবনের কথা যদি তাকে বলতো, আমি কামালের আরেকটা কথা বলি। 1968 সালে শিক্ষা সপ্তাহ হতো, তখন পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ, তখন হয়তো কি ঢাকায় মানে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে যে সমস্ত কলেজ ছিল তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে একটা এডুকেশন উইক হতো, এবং ঠিক একইভাবে পশ্চিম পাকিস্তানে হতো। এবং এটার মধ্যে থেকে যে সমস্ত ডিবেট বলেন, খেলাধুলা বলেন, গান বাজনা বলেন, সংস্কৃত সব জিনিস থেকে ওখান থেকে কিন্তু ভালো ভালো সমস্ত বেরিয়ে আসতো। তো কামালের সবসময় এইটা নিয়ে একটা ছিল। 1968 সালে যখন শিক্ষা সপ্তাহ হয়, আজকে অনেকে বলে যে সে, আমি ক্রীড়াঙ্গনের গেলামই না, সবাই জানেন আপনার স্পন্দন শিল্পী গোষ্ঠী, ওনারা আসছিল, স্পন্দন নিয়ে কথা বলেছেন, আবনী নিয়ে কথা বলেছেন। তার ব্যক্তিগত একটা আমি তার কথা বলে যাচ্ছি, তার কিন্তু সে খুবই ভালো সেতার বাজাতো, যেটা আমাদেরও ধারণা ছিল না যে সে এত ভালো সেতার বাজায়। এই পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহে ওই সেতার কম্পিটিশনের মধ্যে সে কিন্তু 2য় স্থান অধিকার করেছিল। এবং সেখানে সাদান দালিব ছিল, সেও আমাদের এস.এম. আলী স্যারের ছেলে, সে ছিল প্রথম স্থান এবং সে করেছিল 2য় স্থান। এবং খুব একটা বেশি পার্থক্য ছিল না, অল্প একটা ইয়ার জন্যই সে হয়তো সেকেন্ড হয়েছে, কিন্তু
তার কিন্তু এটা খুব একটা নেশা ছিল। শুধু তাই না, আজকে যে সবচেয়ে বড় নিয়াজ মোহাম্মদ চৌধুরী যে গায়ক, সবাই জানেন আজকে খুব ভালো গান গায় অনেকে, কিন্তু সে আমাকে একদিন বললো যে দেখো এই শিক্ষা সপ্তাহের মধ্যে তো সে তো আমাদের কলেজের ছাত্র, ঢাকা কলেজের ছাত্র, সে তো খুব ভালো ক্লাসিক্যাল গানের সাথে সে আছে সম্পৃক্ত এবং সে নজরুল গীতি গায়, তাকে কেন নামটা দিয়ে তাকে ধরে নিয়ে আসো। তো সে তখন থাকতো শেখ সাহেব বাজারে, সেখান থেকে আমি তাকে ব্যক্তিগতভাবে গিয়ে তাকে ধরে নিয়ে আসছি এবং সে ক্লাসিক্যাল যে পুরো ইস্ট পাকিস্তানে সে প্রথম স্থান অধিকার করেছে এবং নজরুল গীতিতে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো এইভাবে যেসব বন্ধুবান্ধব খুঁজে নিয়ে এসেছে, যে যেখানেই গেছে সেটাকে সে চিন্তা করেছে সেটাকেই কীভাবে আগানো যায়। বন্ধুদের সাথে সাথে বন্ধুরা যেভাবে ভালো রেজাল্ট করতে পারে সেটার দিকে সে খেয়াল করেছে। কলেজে যখন পড়াশোনা করছে কলেজকে সে কীভাবে আরও সামনে আনা যায় সেই চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে সমাজবিজ্ঞান বিভাগ মাত্র শুরু হয়েছে এবং সমাজবিজ্ঞান বিভাগে সে প্রথম বর্ষের ছাত্র থেকেই শুরু করেছে কীভাবে সমাজবিজ্ঞানটা বিভিন্ন কলেজে ছড়ানো যায়, সেইটাও তার কিন্তু অনেক চেষ্টা ছিল। তো কামালকে নিয়ে এখানে ডিসকাশনস করার এই অল্প সময়ের মধ্যে এটা কোনোদিনই শেষ হবে না। যদি সত্যি কথা বলি তাহলে সে হলো একটা ইনস্টিটিউশন, সে একটা ইনস্টিটিউশন। তাকে আপনি যেদিকেই আলোচনা করেন, যে পর্যায়ে নিয়ে যান, যে ব্যাপারে আলোচনা করেন, তার সব জায়গায় সেখানে পারদর্শী। ক্রীড়াঙ্গনে আসেন, আপনারা ক্রীড়াঙ্গনের রেজাল্ট সবাই আমাদের অন্যান্য বন্ধুবান্ধবরা আলোচনা করেছে, আপনি দেখেছেন। সংস্কৃতিতে আসেন ঠিক একই অবস্থায়, শিক্ষকতে আসেন, পড়াশোনার মধ্যে সে কোনো রেজাল্ট কোনোদিন খারাপ করে নেই। শাহিন স্কুল থেকে ঢাকা কলেজে, ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুর্ভাগ্য যে সে মারা গিয়েছে 15 তারিখে, সে হয়তো তার রেজাল্ট সে দেখে যেতে পারেনি মাস্টার্স ডিগ্রির, কিন্তু মৃত্যুর পরে আমরা খবর পেয়েছি যে সে খুব ভালোভাবে সে উত্তীর্ণ হয়েছিল রেজাল্ট। তো তার এই অল্প সময়ের মধ্যে সে যে দিক নির্দেশনা দিয়ে গেছে সেটা যদি আমরা ঠিকভাবে পালন করি এবং আমরা তাদের বন্ধুবান্ধব হিসাবে আমরা এইটুকু বলি যদি এইটুকু দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, ইনশাল্লাহ তার স্বপ্ন পূরণ করতে আমরা সক্ষম হব। আজকে আমি বক্তৃতা দিতে আসছি, তার স্মৃতিচারণ করতে আসছি, তার স্মৃতিচারণে 4-5 মিনিটের মধ্যে হয় না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বসে আছেন, আমার তো ভয়ই লাগছে, কারণ ওনার সামনে স্মৃতিচারণ করা একটা মানে জাস্ট পরীক্ষার মতো। স্কুলে যখন পরীক্ষা দিতে গেলে যেমন ঠিক যেতে হয়, ঠিক একই অবস্থার মধ্যে আমি যখন আজকে এখানে আসছি মঞ্চে, তখন আমি চিন্তা করছিলাম যে কীভাবে শুরু করবো, কোথায় শেষ করবো। তাকে দিয়ে শুরু করারও যেমন কষ্টকর, শেষ করা ঠিক একই কষ্টকর। তবে আমি এইটুকু বলে শেষ করব, ইনশাল্লাহ আমি এখানে আজকে মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং এবার প্রথমবারের মতো বাংলাদেশে রাষ্ট্রভিত্তিক যেটা হচ্ছে জাতীয় ভিত্তিক। আমি মনে করি যে কামালকে নিয়ে আলোচনার জন্য একটা সুনির্দিষ্ট 1 দিন কিংবা 2 দিনের একটা প্রোগ্রাম করা উচিত, কিংবা সপ্তাহব্যাপী কোনো একটা অনুষ্ঠান করা উচিত, যেখানে আমরা বিভিন্ন দিকটা তুলে এবং এটাকে যারা ছড়ায় দেওয়া যায়, তার যে জীবনের যে কাহিনীগুলো, যেগুলো ঘটনাগুলো, সেগুলো যদি আমরা সবাইকে জানা দিতে পারি, নতুন প্রজন্মের কাছে যদি পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশও উপকৃত হবে, জাতীয় উপকৃত হবে এবং আমরাও উপকৃত হব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সালাম বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এবারে ভার্চুয়ালি আলোচনায় সংযুক্ত হচ্ছেন জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আসসালামু আলাইকুম। আমার সালাম নেবেন সবাই। আজকে শেখ কামালের সম্বন্ধে যে আলাপ হচ্ছে, আমি অনেক কিছু শুনলাম, বাট আমাকে যেটা বলতে হবে তার সম্বন্ধে, হি ইজ দ্য গ্রেটেস্ট অর্গানাইজার বাংলাদেশ has ever produced. He is a visionary. আর এই ভিশনের সম্বন্ধে আমার যেটুকু অভিজ্ঞতা তার সাথে, যে সে অনেক 10 বছর 20 বছর আগে দেখে, সেইভাবেই সে কাজ করতে আবরি ক্লাব করেছে। আবরি ক্লাব একটা ক্লাব না, আজকে একটা ইনস্টিটিউশন। আপনি যদি কোনোদিনও ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের আলাপ করেন, বাংলাদেশের সবাই চিনে, এবং আবরি নাম যদি বলেন সেটাও সবাই চিনে। উনি মাত্র 4 বছরে যে জিনিসটা করে গেছে, এটা অনেকের 50 বছর লাগে। আজকে কামাল আমাদের মধ্যে নাই। আই মিস হিম ভেরি মাচ। ওর সাথে আমি স্কুল থেকে একসাথে কাজ করেছি, এবং ওর যে ভিশন, যে কথাটা আমি বলছিলাম, ও যখন স্বাধীনতার পরে আমার সাথে আলাপ করে যে ও ফুটবল টিম করবে। ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, তাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। শ্রদ্ধেয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং সুধীজন, আপনাদের সকলকে শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালির স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতীক মানুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং শেখ কামাল সহ 15 আগস্টের শহীদকে। অগাস্ট আমাদের শোকের মাস, আমাদের কান্না এবং দীর্ঘশ্বাসের মাস। এই অগাস্টে আবার আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, মুজিব এবং শেখ কামালের জন্ম মাস হিসেবে আমরা পালন করি। শোকের যে বেদনা এবং অশ্রু, তাতে আজকে অগাস্টের যে জন্মের যে আনন্দ সেটা লীন হয়ে গেছে এবং অগাস্টের শোক এবং শ্রাবণের বর্ষণে ব্যথিত চিত্তে আজকে স্মরণ করছি জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের তারুণ্যের পথিকৃৎ এবং তারুণ্যের অসাধারণ প্রাণময়তা দিয়ে যিনি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রকে আলোকিত করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালকে। শহীদ শেখ কামাল মাত্র 26 বছর বেঁচে ছিলেন, কিন্তু এই 26 বছরের যে জীবন, তার এই জীবন বহুমাত্রিক জীবন। এবং আপনারা লক্ষ্য করবেন যে অল্প সময়ের ভেতরে একজন সংগঠক হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সংস্কৃতি ক্ষেত্রে তিনি, আপনারা জানেন যে তিনি সেতার বাজাতেন, তিনি গান করতেন এবং ছায়ানটের ছাত্র ছিলেন, নাটকের প্রধান ভূমিকা অভিনয় করেছেন, নাট্যদল প্রতিষ্ঠা করেছেন এবং সেই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে যে আজকে যে অবস্থান, তার পিছনে কিন্তু শেখ কামাল কুশীলব হিসেবে কাজ করেছেন, পথিকৃৎ হিসেবে কাজ করেছেন বাংলা, এবং নিজে একজন খেলোয়াড় হিসাবেও আধুনিক এক খেলার সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার জন্য নিরন্তর তিনি কাজ করেছেন এবং আজকে তার ভূমিকা কিন্তু আমাদের সামনে ক্রমাগত উজ্জ্বল হচ্ছে। শেখ কামালকে নিয়ে খুব বেশি এর আগে ওভাবে আলোচনা যে হয়েছে আমি বলবো না, কিন্তু আমরা আজকে দেখছি যে যত দিন যাচ্ছে তার এই সংক্ষিপ্ত বহুমাত্রিক যে জীবন, সেই জীবন নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম তার সম্পর্কে জানতে পারছে। আমি শেখ কামালকে সরাসরি সামনে থেকে একবার দেখেছি, খুব কাছে থেকে। 1974 সালে ঢাকা কলেজের আমি ছাত্র ছিলাম সে সময় তিনি একটি ব্যান্ড গানের অনুষ্ঠানে এসেছিলেন। তার আগে আমি দূর থেকে তাকে দেখেছি, কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং সেই সমাজবিজ্ঞান বিভাগে আমি ভর্তি হই এবং সেজন্য আমি সবসময় গৌরব বোধ করি যে শেখ কামাল যে বিভাগে পড়তেন সে বিভাগের আমি ছাত্র। এবং আজকে সেই সমাজবিজ্ঞান বিভাগের যে প্রাক্তন ছাত্রছাত্রীদের যে সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সোশিওলজি অ্যালামনাই, সেই অ্যালামনাই সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এবং আমরা গত বছর শেখ কামালকে নিয়ে, শহীদ শেখ কামাল এবং শহীদ সুলতানা কামাল, তাদের দুজনের নামে আমরা একটা মেধাবৃত্তি চালু করেছি অসচ্ছল দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য। 10 জন ছাত্রছাত্রী প্রতি মাসে সেটি পাচ্ছেন এবং 2,500 টাকা করে তাদেরকে প্রদান করা হচ্ছে। এই প্রথমবারের মতো আমরা এইটা চালু করতে পেরেছি বলে আমরা নিজেরা খুবই গৌরব বোধ করছি। আসলে শেখ কামালকে নিয়ে আমরা মনে করি যে তারুণ্যের যে অসাধারণ প্রাণময়তা আমরা তার ভেতরে দেখেছি তার এই সংক্ষিপ্ত জীবনে, সে সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের সাধারণ মানুষ আরো ভালোভাবে অবহিত হওয়ার সুযোগ পাওয়া দরকার এবং সেজন্য আরো অনেক বেশি আলোচনা হওয়া দরকার। এই বছর আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমাদের কমিটি যারা সম্মানিত সদস্য আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এবারে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই জাতীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেই সঙ্গে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে শেখ কামালকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা। এবং একই সঙ্গে আমরা তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, সেখান থেকে আরো 2টো প্রামাণ্যচিত্র, একটি প্রামাণ্যচিত্র আজকে আমরা দেখলাম, আরো 2টো প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সদা নির্দেশনা দিয়েছেন এবং তার আলোকে আজকে করোনা কালে আমরা নতুন বিন্যাসে আমরা এই আয়োজনগুলি করছি।
আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি বিশ্বাস করি যে শেখ কামাল সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম আরো অবহিত হওয়ার সুযোগ তৈরি করার জন্য আজকে যুব ক্রীড়া মন্ত্রণালয় যে আলোচনা সভার আয়োজন করেছে, সেজন্য অবশ্যই তাদের সাধুবাদ দেওয়া দরকার এবং আমি বিশ্বাস করি যে এটি চালু থাকবে এবং তার মাধ্যমে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ক্ষেত্রে এবং সেই সঙ্গে একজন মানুষ হিসেবে আপনার অধ্যাপক আবুল ফজলের বই যদি আমরা পড়ি তাহলে দেখব যে শেখ কামাল প্রধানমন্ত্রী কিংবা মানে সেই সময় যে বঙ্গবন্ধুর সন্তান, তারপরেও শেখ কামালের যে আচরণ, তিনি বিমানবন্দরে কিউতে লাইনে দাঁড়াচ্ছেন এবং এরকম যে একটা মানে অসাধারণ তার যে চরিত্রের দিকটা আবুল ফজল তার বইতে তুলে ধরেছেন, সে বিষয় সম্পর্কেও কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে এবং সেই জন্য যত বেশি আলোচনা আমি মনে করি তত বেশি শেখ কামাল আমাদের তরুণ প্রজন্মের কাছে উদ্ভাসিত হবেন। তার ভূমিকা, তার আমি বলবো যে তার বহুমাত্রিক ভূমিকা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীবৃন্দ, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনের বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মদিন। আমি আমার বক্তব্য শুরুতেই ১৯৭৫ সনের ১৫ই আগস্টে সেই কালো রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। সেদিন ইতিহাসের প্রথম শিকার হয়েছিলেন শেখ কামাল। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আজকে তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধার সাথে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি সহ আমাদের অতিথি যারা আছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেদিন ইতিহাসের নিষ্ঠুর শিকার হয়েছিলেন শেখ কামাল। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭১ বছর। ১৫ই আগস্টের সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তরুণ সমাজের পথিকৃৎ আকাঙ্ক্ষা শেখ কামালকে হত্যা করা হয়েছিল। প্রিয় সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের দ্বিতীয় সন্তান ছিলেন শেখ কামাল। ১৯৪৯ সনের ৫ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। পরোপকারী মন ও জনহিতৈষী মন থাকলে একটি মানুষ কতদূর এগিয়ে যেতে পারে, মাত্র ২৬ বছর বয়সে তিনি তার প্রমাণ রেখেছেন। তিনি ৬ দফা আন্দোলন, ১১ দফা আন্দোলন, সকল আন্দোলনে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেনাবাহিনী কমিশন লাভ করেছেন, মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল M.A.J. ওসমান এডিসি হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন। আজকে আবাহনী, আজকে খেলার কথা আসলে আবাহনীর কথা আসে, আবাহনীর কথা আসলে আবাহনীর মাঠের কথা আসে, আবাহনীর মাঠের কথা আসলে শেখ কামালের কথা আসে। এই মাঠ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি আন্দোলন করেছেন, লড়াই করেছেন। এটি ১৯৬৬ সনে এই মাঠটি সরকার একজনের কাছে মাত্র ২৬৮ টাকা বিক্রি করে দিচ্ছিলেন। সেই সময়ের এক সরকারি কর্মকর্তা শেখ কামালদেরকে ডেকে বলেছিলেন যে এই মাঠ তো বিক্রি হয়ে যাচ্ছে, তোমরা কিছু একটা করো। সেই সরকারি কর্মকর্তার নাম ছিল আমিনুর রহমান। পরবর্তী সময়ে তাদের এক বন্ধুর দুলাভাই, তাদের কাছ থেকে খবর পেয়ে শেখ কামাল আন্দোলন গড়ে তুলেছিলেন। শেখ হারুন ছিলেন সেই আন্দোলন, হারুনুর রশিদ সাহেব সেই আন্দোলনের সাথে ছিলেন, যিনি আজকে ক্রীড়ার সংগঠক হবে বিশেষভাবে উল্লেখযোগ্য।
আবাহনী ক্রীড়াচক্রের সদস্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ রেহানা, হয়েছিলেন 2 টাকা দিয়ে সেদিন। সেই সময়টিতে স্বাধীন বাংলাদেশে শেখ কামাল ফিরে এসে আবাহনীকে প্রথম বিভাগ ফুটবলের কীভাবে খেলা যায় সেটি ভাবছিলেন। সেই সময় ফুটবল খেলতে হলে প্রথমে খেলতে হলে দ্বিতীয় বিভাগ খেলে চ্যাম্পিয়ন হয়ে প্রথমে উঠতে হয়। তিনি চাইছিলেন কীভাবে খেলা যায়। তখন ইকবাল স্পোর্টিং নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের কর্মকর্তাদের সাথে কথা বলে, সেই ক্লাবটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তাদের সাথে কথা বলে সেই ক্লাবকে ম্যানেজ করে তিনি সেই ক্লাবের নাম পরিবর্তন করে আবাহনীর নাম দিয়ে, আবাহনী ক্রীড়াচক্রের নাম দিয়ে প্রথম বিভাগ ফুটবল খেলা শুরু করেন। সেই যে শুরু, সেই শুরু আজ কত দূরে গেছে। তিনি যে আজকে বেঁচে থাকতেন, কোথায় যেত খেলাধুলা, কোথায় যেত সংস্কৃতি, কোথায় যেত কালচার অ্যাক্টিভিটিস। তিনি একাধারে সঙ্গীতের সাথে সম্পৃক্ত ছিলেন, নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল নাট্য প্রতিযোগিতা হয়েছিল, সেই নাট্য প্রতিযোগিতায় তিনি সলিমুল্লাহ হলের পক্ষে অংশগ্রহণ করেছেন এবং নায়কের ভূমিকা অংশগ্রহণ করেছেন এবং তিনি শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছিলেন। এই ছিল শেখ কামাল। আজ শেখ কামাল নেই, আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তিনি থাকলে এদেশে শিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলা, ক্রীড়া সংস্কৃতি বহুদূর নিয়ে যেতেন। শেখ কামাল নেই। শেখ কামালের পৃথিবী আজও, শেখ কামালের পৃথিবীতে চাঁদ ওঠে, সূর্য ওঠে, বিশ্ব ব্রহ্মাণ্ডের নিত্য কাজেও কোনো ব্যত্যয় হয়নি, কিন্তু অনিত্য হয়ে গেছে শুধু লাল সবুজের ক্রীড়ার অগ্রগামিতা। পৃথিবীর তুলনায় এদেশ ও তার ক্রীড়াঙ্গন খুবই ক্ষুদ্র, তবে তার যে স্বপ্নবনে যাত্রা হয়েছিল সেটা যেন থমকে গেছে। শেখ কামাল হয় ক্রীড়াঙ্গনে যে স্বপ্নের বাতাবরণ হয়েছিল তা এখন ছন্নছাড়া রূপ নিয়েছে। আজ শেখ কামাল নেই, আছেন শেখ হাসিনা। তারই হাত ধরে বিশ্ব সবাই বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। তিনি দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। পরিশেষে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করুন। সামাজিক দূরত্ব আমরা যেন মেনে চলি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সমবেত সুধী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যিনি ভার্চুয়ালি সংযুক্ত হবেন, জনাব সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। মাননীয় উপদেষ্টা মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং বিশেষ অতিথি যারা আলোচক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এটা অগাস্ট মাস, সুখের মাস আমাদের। আমি গভীর সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই কালো রাত 15ই অগস্টে যারা ওনার সাথে, ওনার সহপরিবারের সবাই যারা শাহাদত বরণ করেছেন সকলকে। বলা হয়েছে এটা আমাদের সুখের মাস, তার সাথে সাথে কিন্তু কামালের আজকের জন্মদিন। কামালের সম্বন্ধে কথা আপনারা সবাই অনেক কথাগুলি শুনেছেন ওর সম্বন্ধে। আপনারা মানে সে একটা মাল্টি ফ্যাসেটেড একটা লোক ছিল। মানে শুধু 26 বছর বয়সে, এত অল্প বয়সে সে এত কিছু যে অ্যাচিভ করতে পেরেছে সেটা সম্বন্ধে আপনারা শুনেছেন। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি কিন্তু যে কথাটা অনেকই আজকে মানে তরুণদেরকে, আজকে সমাজে যারা আছেন সবাইকে একটা জিনিস যেটা আমি সবসময় বোঝাবার চেষ্টা করি, যে নতুন বাংলাদেশ, দেশ স্বাধীন হয়েছে, আর কামাল হলো বঙ্গবন্ধুর ছেলে। আপনারা কি কল্পনা করতে পারেন তখন নতুন একটা দেশে, স্বাধীন দেশে বঙ্গবন্ধুর কি মর্যাদা ছিল তখন, ওনার কি ক্ষমতা ছিল তখন? বঙ্গবন্ধু যদি তখন বলতো 10 জনকে যদি উনি বলতেন যে তোমরা আজকে এখন তোমাদের জান দিয়ে দিতে হবে, তখন ওনার কথাটা এই সময়ে সে হলো বঙ্গবন্ধুর ছেলে। ওর ক্ষমতাটাও আপনারা বুঝতে পারেন কি।
আমরা কিন্তু তারপরে অনেক যারা ক্ষমতাশীল নেত্রী আছেন ওদের নেতৃবৃন্দর ছেলে মেয়েদের দেখেছি, কিন্তু কামালের সম্বন্ধে কি বলবো, সে যে এত ক্ষমতাশীল সেটা সে কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। এবং সে তো আপনারা শুনেছেন সবকিছু নিয়ে, ক্রীড়া, তারপর আজকে স্পন্দনটা, আমি আজকে খুব ভালো লাগতেছে যে আমরা স্পন্দনের সেকেন্ড জেনারেশন, ওদের সাথেও পরিচয় হলো, ফিরোজ শাহীর ছেলেরা, আবলুর ছেলেদের সাথেও পরিচয় হলো, আমরা আবার স্পন্দনটা আবার শুরু করতে পেরেছি। এগুলি আপনারা শুনেছেন, ঢাকা থিয়েটারের শুনেছেন, অ্যাথলেটিকের সম্বন্ধে শুনেছেন। কিন্তু একটা জিনিস আমি যে কথাটা বলতে চাই, যেটা কথাটা আমি শুরু করেছিলাম, যে ওই সময় আমরা কিন্তু, আমি বিশেষ করে নতুন নতুন ব্যবসায় শুরু করেছি, আমরা বেক্সিমকো তখন তৈরি করলাম, অনেক আমার এটা নিজের চোখের দেখা। তখন নতুন দেশ, নতুন বাংলাদেশ, অনেক ব্যবসার সুযোগ কিন্তু, এবং অনেক বড় বড় ব্যবসায়ী বিদেশ থেকে আসতো। এবং আমি দেখেছি আমার সামনে তারা এইভাবে ওইভাবে কামালের কাছে এসে নানান রকমের প্রস্তাব, এই ব্যবসাটা করায় দাও, তোমাকে এত বেশি টাকা দিব, এই করে দাও, এই কমিশন পাবা, এই ব্যবসার জন্য তোমাকে এজেন্সি দিয়ে দেই, তুমি এজেন্সিটা নিয়ে নাও। এবং একটা ইয়াং 24-25 বছরের ছেলে, ওর জন্য কিন্তু সিরিয়াস, এটা আমি বলবো একটা আপনার টেম্পটেশন। কিন্তু কামাল একদম বলতে পারবে না যে কামাল কোন ব্যবসার সাথে জড়িত হয়েছে। কোন ব্যবসায়ী দেখা করতে তার কাছে আসতো, লোকজন দেখা করতো, কিন্তু কেউ বলতে পারবে না যে সে কারোর সাথে। আমি লন্ডনে যাব, আমি বললাম দোস্ত আমি লন্ডন যাচ্ছি, কি আনবো তোমার জন্য? অন্য কেউ হইলো বলতো আমার জন্য একটা শার্ট আনো, বা আমার জন্য একটা স্যুট নিয়ে আসো, বা কলম নিয়ে আসো, বা ঘড়ি নিয়ে আসো। সে বলতো আমার আবাহনীর জন্য খেলোয়াড়দের, আমার প্লেয়ারদের জন্য কিটস আনো। জাপান যাচ্ছিলাম, বললো স্পন্দনের জন্য অর্গান আনো। সে তার মাথায় সবসময় কিভাবে আবাহনী, স্পন্দন, তার ঢাকা থিয়েটার, ওর সম্বন্ধে যে কথাটা অন্যরা বলেছেন, ওর সম্বন্ধে কথা বলতে গেলে এত অল্প সময়ে 5-10 মিনিটে কিন্তু কথা বলা যাবে না, অনেক সময় নিয়ে ওর সম্বন্ধে কথা বলতে হবে। কিন্তু তার যে স্ট্রং ক্যারেক্টার ছিল, এত অল্প বয়সে যে সে এত মাল্টিফ্যাসেটেড কাজগুলি করেছে, এটা নিয়ে কিন্তু আমার মনে হয় ওর জন্য আমি কিন্তু আজকে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগ নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করেছে। এটা আগামী বছর, প্রত্যেক বছর তার জন্মদিনে যেন এটা হয়। এবং এই মন্ত্রণালয় থেকে কামালের সম্বন্ধে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে কিন্তু ওর সম্বন্ধে বললে আমি মনে করি তারাও সবাই কিন্তু ওর আইডিয়ালসটা ফলো করার জন্য কিন্তু আমরা একটা পরিবেশ যেন তৈরি করতে পারি। ওর সম্বন্ধে আমরা একটু আগে শুনেছি অনেক, আরো অনেক ডকুমেন্টারি গুলি করা হচ্ছে। আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না। মাননীয় প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি এখন বক্তব্য দিবেন, তার জন্য আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করতে চাই না। আজকে বিকালে আমরা আবাহনী থেকে আরেকটি আলোচনা অনুষ্ঠান কামালের উপরে হচ্ছে, সেখানে আমি আপনাদের সকলকে, ওটাও আমরা অনলাইন করতেছি, ওখানে আপনারা সকলকে দাওয়াত দিব কি আপনারা ওখানে যোগদান করতে পারেন, সেখানেও আমরা ওর সম্বন্ধে আরো কথা বলবো। এই কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য এখন শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধী মণ্ডলী, এখন সভাপতির বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ
জাহিদ হাসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, মাদার অফ হিউম্যানিটি শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বড় বোন জননেত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় উপদেষ্টা, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ অন্যান্য আলোচকবৃন্দ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, অন্যান্য প্রিয় সাংবাদিক ভাইরা, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার অমর কাব্যের কবি, বাংলার ইতিহাসের অনন্য নির্মাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতির পিতার সুযোগ্য সহধর্মিণী মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে, যিনি চলার পথে সর্বদাই বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন। আমি স্মরণ করছি বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, ৭১-এর রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চিরতারুণ্যের প্রতীক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদেরকে। সুধীমণ্ডলী, আগস্ট মাস বাংলা এবং বাঙালির জন্য এক আবেগময় মাস। এই মাসে ঘাতকের নির্মম বুলেট বাংলার অভিসংবাদিতা নেতা বঙ্গবন্ধুর বুক ক্ষত বিক্ষত করে। অব্যক্ত যাতনাময় ইতিহাস সঙ্গী হলেও কয়েকটি স্নিগ্ধ ঘটনা আমাদের ক্ষত বিক্ষত হৃদয়ে স্নেহের প্রলেপ দেয়। ৫ই আগস্ট বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বরপুত্র, আধুনিক ক্রীড়ার প্রবর্তক, বাংলার আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন। এছাড়াও ৮ই আগস্ট বঙ্গবন্ধুর প্রত্যয়ী সহধর্মিণী, বঙ্গবন্ধুর অযুত প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন। সুধীমণ্ডলী, শহীদ শেখ কামাল ছিলেন মায়াবী আলোয় ভরা প্রতিভাধর সকল প্রাণের একজন প্রাণোচ্ছল মানুষ। বেড়ে উঠেছেন দেশপ্রেমকে বুকে ধারণ করে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। মহান মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ, সর্বত্র ছিল তার দীপ্ত উপস্থিতি। ১৯৭৫-এর ১৫ আগস্টে ঘাতকের বুলেট তার শারীরিক মৃত্যু ঘটিয়েছে, কিন্তু তিনি মৃত্যুজয়ী হয়ে আছেন এদেশের ক্রীড়ায়, সংস্কৃতিতে এবং সঙ্গীতে। শেখ কামাল ছিলেন দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার এবং আধুনিক ফুটবলের জনক। আর তাই ক্রীড়াঙ্গনে শেখ কামালের অসমান অবদানকে স্মরণীয় করে রাখতে এই বছর থেকে আমরা জাতীয়ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ কামালের জন্মদিন উদযাপন করছি। সুধীমণ্ডলী, শেখ কামাল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান শাইন স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ৬ দফা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান শেখ কামাল সক্রিয় অংশগ্রহণ করেন। এই আন্দোলনে ঢাকা কলেজে ছাত্রদের একত্রিত করে মিছিল সহ বটতলায় তিনি সমবেত হতেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে ছাত্র সমাজকে সংগঠিত করে হাতিয়ার তুলে নিয়ে দেশমাতৃকার মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তাছাড়া মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানীর এডিসি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনে শেখ কামালের অবদান অনস্বীকার্য। তিনি ছায়ানট থেকে সেতার শিক্ষা তালিম নেন। পড়াশোনার, সঙ্গীত চর্চা, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টায় সদা সর্বদা নিয়োজিত ছিলেন শেখ কামাল। অধ্যয়নের পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডল তার পদচারণায় ছিল মুখর। স্বাধীনতার পর শেখ কামাল বন্ধুদের সহযোগে প্রতিষ্ঠা করেন নাট্যদল, ঢাকা থিয়েটার এবং আধুনিক সঙ্গীত সংগঠন স্পন্দন শিল্পী গোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যঙ্গনে তিনি ছিলেন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং একজন সুঅভিনেতা। প্রকৃতপক্ষে শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া ও সংস্কৃতি মনা শুক্রবার মনোবৃত্তির মানুষ। আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার জন্য তিনি দেশের ক্রীড়া জগতে স্মরণীয় হয়ে আছেন। ফুটবলের উন্নতির জন্য ১৯৭৩ সালে আবাহনীতে তিনি এই উপমহাদেশের প্রথম বিদেশি কোচ বিলহার্টকে তিনি নিযুক্ত করেছিলেন। সব খেলায় ছিল তার মুনশিয়ানা এবং অসামান্য সংগঠনের ভূমিকা।
শেখ কামালের নবপরিণত বধূ সুলতানা খুকু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার পরিচিতি ছিল একজন প্রতিভাবান অ্যাথলেট হিসাবে এবং দেশব্যাপীও তার খ্যাতি ছড়িয়েছিল। শেখ কামাল ছিলেন দেশের তরুণদের উজ্জ্বল প্রতিনিধি। মাত্র ২৬ বছর বয়সে তার জীবন প্রদীপ নির্বাপিত হওয়ার আগে দেশপ্রেম থেকে শুরু করে ক্রীড়া, সংস্কৃতি ও সংগঠন পরিচালনার যে প্রতিভা ও দক্ষতার পরিচয় তিনি রেখে গেছেন, তা শুধু আমাদের দেশের তরুণদের জন্যই নয়, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কালের তরুণ সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এত সংক্ষিপ্ত জীবনে এত বৈচিত্র্যময় ক্ষেত্রে তিনি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন এবং জাতির জন্য যে অবদান রেখেছেন, তা অতুলনীয়, ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। শহীদ শেখ কামাল তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস। আমার বিশ্বাস, তার দেখানো পথ অনুসরণ করেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা। সুধীমণ্ডলী, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে শেখ কামাল অনন্য অবদানকে চিরস্মরণীয় করে রাখার মানুষে আমরা শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার নামে চালুর উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে শহীদ শেখ কামালের নামে জাতীয় আন্তর্জাতিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলাধুলার প্রতি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে অপরিসীম উৎসাহ ও আগ্রহ। তিনি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দেশের খেলাধুলার প্রসার ও মানোন্নয়নে সবসময় উদ্যোগী ভূমিকা পালন করে আসছেন। তার আকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও সহযোগিতায় ক্রীড়াক্ষেত্রকে আমরা আন্তর্জাতিক অঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। ফুটবল, ক্রিকেট, হকি এই খেলাগুলোতে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল শহীদ শেখ কামালের। তার স্বপ্ন ছিল একদিন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ হবে অপরাজেয় অপ্রতিদ্বন্দ্বী ক্রীড়া শক্তি। কিন্তু তিনি অকালে চলে যাওয়ায় সেটি বাস্তবায়ন করতে পারেননি। পেরেছেন তারই বড় বোন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই নেতৃত্বে এবছর আমরা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছি এবং এসএ গেমসে ইতিহাসের রেকর্ড সংখ্যক স্বর্ণপদক অর্জন করেছি। পরিশেষে আমি আবারও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এখন অভিভাষণ রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। মাননীয় প্রধানমন্ত্রী এখন তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতে নসিব করেন। কামাল আজ আমাদের মাঝে নেই। 15ই আগস্ট বাবা, মা, ভাই, আত্মীয় পরিজনের সাথে সেও ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছে। এটাও আগস্ট মাস আমাদের শোকের মাস। এই মাসে ফিরে আসে তার জন্মদিন। কি একটা অদ্ভুত ব্যাপার, এই আগস্ট মাসের 5 তারিখে কামালের জন্মদিন, 8 তারিখে আমার মায়ের জন্মদিন। আমি আজকে স্মরণ করি আমার শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয়
বাবা পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসির, আর আমার ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের রাসেল সহ কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং মজিদ জামাল সহ যারা 15 আগস্ট শাহাদাত বরণ করছে তাদের সবাইকে। কামাল আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু তার বুদ্ধি, তার জ্ঞান, তার সবকিছুতে একটা পরিণতি বোধ যেমন ছিল, তার মেধা বহুমুখী ছিল। একদিকে যেমন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক জগতেও তার বহুমুখী প্রতিভা রয়েছে। স্পন্দন শিল্পী গোষ্ঠী সে সৃষ্টি করেছে। ঢাকা থিয়েটার যখন হয় সেখানেও তার অবদান ছিল। সে নিজে অভিনয় করত, গান গাইতো, সিতার বাজাতো। খেলাধুলার মাঠে তার সব থেকে বড় অবদান। ধানমন্ডি এলাকায় সেখানকার তরুণ ছেলে মেয়ে বা শিশুদের কোন রকম খেলাধুলার ব্যবস্থা ছিল না, সেই উদ্যোগ নেয় এবং ওই অঞ্চলের সবাইকে নিয়ে এই আবাহনী গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন পরেও কিন্তু এই আবাহনীকে আরো শক্তিশালী করে। একটা মানুষের মাঝে যে এই যে বহুমুখী প্রতিভা, এটা সত্যি বিরল ছিল। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা সেটাও অপরিসীম। শাইন স্কুল থেকে সে ম্যাট্রিক পাস করে, ঢাকা কলেজ থেকে সে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সে সোশিয়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, সেখানে অনার্স পাস করে সে মাস্টার্স পরীক্ষা দেয়। এই পরীক্ষা শেষ হয়েছিল প্রায়, তারপরে 15 আগস্ট ঘটে। তার রেজাল্ট যেটা আমরা পেয়েছি, সে কিন্তু মাস্টার্স ডিগ্রিও পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তার সাথে সুলতানা কামালও একসাথেই তার মাস্টার্স ডিগ্রি পরীক্ষা দিয়েছিল, তার দুজনেই পাস করেছে। এর মধ্যে সুলতানা কামালের ভাইভাটা বোধহয় দিতে পারেনি, একজনের ভাইভা হয় দিতে পারেনি, তার আগে তারা এই জগৎ ছেড়ে চলে যায়। আজকে কামালের জন্মদিন উপলক্ষে আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে বলবো, কামাল যদি বেঁচে থাকতো এই সমাজকে অনেক কিছু দিতে পারতো, কারণ তার যে বহুমুখী প্রতিভাটা, সেই প্রতিভা বিকশিত হয়ে দেশের সকল অঙ্গনেই কিন্তু অবদান রাখতে পারতো এবং সে রেখেও গেছে সে চিহ্ন। এবং রাজনীতির ক্ষেত্রে তার যে সাহসী ভূমিকা, কারণ যখনই 6 দফা দেওয়ার পর থেকে যে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারপর যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, প্রতিটি সংগ্রামে কামালের অনবদ্য ভূমিকা রয়েছে। ঢাকা কলেজে পড়ার সময় সে মিছিল নিয়ে চলে আসতো বটতলা মিটিং এ, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। আবার সেই সাথে সাথে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম সক্রিয় ভূমিকা সে রেখে যাচ্ছে। এমনকি 25শে মার্চে রাস্তায় রাস্তায় যে ব্যারিকেড দেওয়া, ও কিন্তু সেই ব্যারিকেড দেওয়ার কাজে ব্যস্ত ছিল। তবে মুক্তিযুদ্ধে যোগদান করে এবং দেহরাদূনে তার ট্রেনিং হয়। স্বাধীনতার জন্য প্রথম যে ওয়ারফোর্স, সেখানেও সে ট্রেনিং নেয় এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। পরবর্তী একটা সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে কর্নেল ওসমানী, যিনি আমাদের ওসমানী ছিলেন আমাদের মানে বাহিনী প্রধান, তার এডিসি হিসেবে দায়িত্ব পালন করে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তার অনবদ্য ভূমিকা রয়েছে এবং খেলাধুলা এবং আবাহনীর প্রতি তার যে একটা মানে আকর্ষণ। 75 সালে 30শে জুলাই আমি আর রেহানা বাংলাদেশ থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা হই। আমি কামালকে জিজ্ঞেস করেছিলাম, কারণ তখন তার কামাল বিয়ে হয়েছে, নতুন বউ, জিজ্ঞেস করেছিলাম তোমাদের জন্য কি নিয়ে আসবো।
কামাল আমার একটা ডায়েরি সেখানে এসে লিখে দিল, বললো এডিডাস বুট নিয়ে আসবো আমার প্লেয়ারদের জন্য, তাহলে নামটা তুমি লিখে দাও। ও লিখে দিল, সেই লেখাটা রয়ে গেছে সেখানে, সে নামটা লিখে দিয়ে বললো এই বুট নিয়ে আসো। আমি তোমার এতগুলি প্লেয়ারের জন্য কি করে এই বুটগুলি নিয়ে আসবো? বলে তুমি এটি চেষ্টা করো নিয়ে আসতে। কাজে তার এই যে মানে একটা চেষ্টা করো নিয়ে আসতে, কাজে তার এই যে মানে একটা নিজের জন্য কোনোদিন সে কিছু চাইতো না। এবং লেখাপড়া, খেলাধুলা বা তার নাট্যচর্চা, তার নাটক আমি নিজে দেখতে গেছি তার হলে, এবং বিভিন্ন সময় উপস্থিত বক্তৃতা, প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং তার ডিপার্টমেন্টের সুন্দর পরিবেশ সে সৃষ্টি করে রাখত। আমরা ভাই বোন, আব্বা তো বেশিরভাগই জেলে থাকতেন, এবং কামাল জন্ম হওয়ার পর থেকে তো বেশিরভাগই জেলখানায়। কামাল তো আব্বাকে আব্বা বলে ডাকারও সুযোগ পাইনি। আমরা একসাথে যখন খেলতাম আমি আব্বা বলে ডাকতাম, ও আমাকে জিজ্ঞেস করতো, হাসফা তোমার আব্বাকে আমি একটু আব্বা বল। দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে বাঙালি জাতির জন্য আমার বাবা যেভাবে সারা জীবন উৎসর্গ করে গেছেন, আমরা ভাই বোনরা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি। এবং প্রত্যেকটা ভাই বোনই আমরা সবসময় সবাই বাবার হাত ধরে স্কুলে যায়, আমাদের সেই সুযোগ হয়নি। কিন্তু আমার মা সবসময় আমাদের লেখাপড়া সব দিকে নজর দিতেন। ও খুব ছোট্টবেলা থেকেই কামাল শুধু যে এই খেলা অঙ্গনে তা না, সাংসারিক কাজেও আমার মায়ের সাথে মাকে সব রকম সহযোগিতা করত। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। আজকে কামাল আমাদের মাঝে নেই, কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে। এবং আমি খুব খুশি হয়েছি, স্পন্দন শিল্পী গোষ্ঠী আজকে অনেকেই মারা গেছে, কিন্তু নতুনভাবে আবার স্পন্দন গড়ে তোলা হয়েছে। কাজে উদ্যোগ নিয়েছে ফিরোজ সাহেব ছেলে সহ অন্যান্য যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে কারণ আমাদের দেশজ গানগুলি রেকর্ড করে নিয়ে এসে সেটাকে আধুনিক সুরে, মানে আধুনিক যন্ত্রের সাহায্যে সেগুলিকে জনপ্রিয় করা, এবং সেখানে বসে বসে এই টিউনগুলি দেওয়া, আমাদের ওই ধানমন্ডি বাসার ছাদে বসে বসে এই কাজগুলি কিন্তু অনেক সময় আমি নিজেও করতে দেখেছি। তার নতুন নতুন চিন্তা ভাবনাগুলি ছিল। আজকে যদি বেঁচে থাকতো হয়তো দেশকে অনেক কিছু দিতে পারত। আর সব থেকে আমার জন্য ভালো হতো যে সব এইভাবে একদিনে হারাবে, এটা কখনোই আমরা চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। 15ই আগস্ট কি ঘটেছে? কামাল মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর একজন কমিশন অফিসার ছিল। শেখ জামাল সে মুক্তিযোদ্ধা, সে সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। আমার চাচা শেখ আবু নাসির মুক্তিযোদ্ধা, শেখ ফজলুল মনি মুক্তিযোদ্ধা, আব্দুল সানিয়াবাদ সাহেব মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ সেও মুক্তিযোদ্ধা। 15ই আগস্ট যাদের সাথে কাজ করেছে, যাদের সাথে একসাথে ছিল, এমনকি ওসমানী সাহেবের এডিসি আর একজন আর্মি অফিসার, সেও একসাথে কাজ করেছে। আর তাদের হাতেই নিহত হতে হলো কামাল সহ আমাদের সকল সদস্যকে, পরিবারের সদস্যগুলিকে। ওকে নির্মমভাবে এই হত্যাকাণ্ড 15ই আগস্ট ঘটেছে। আপনারা একবার চিন্তা করে দেখেন, দেশ শুধু স্বাধীনই করেন না আমার বাবা, তিনি তো এই সেনাবাহিনী গড়েও তুলেছিলেন, এবং যারা আমাদের বাড়িতে রীতিমতো আসা যাওয়া করতো। আমাদের বাড়িতে নাস্তা ভাত খায়নি এরকম কেউ নেই। আর তারাই যখন সরাসরি কামালের সামনে এসে কামালকে গুলি করে বা জামালকে গুলি করে বা এই বাড়িতে এভাবে গুলি করলো, আপনারা একবার চিন্তা করে দেখেন
যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করা আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। আমরা বিদেশে ছিলাম, আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে বাধা দিয়েছে। এরপর যখন আমি ফিরলাম আমি কিন্তু মামলা করতে পারিনি, কারণ মামলা করার কোনো আমার অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই মামলা আমরা করতে পারবো না। 21 বছর পর সরকারে এসে তারপর মামলা করে সেই বিচার করি। থেকে যখন বিচার চায় তখন আমার এই কথা মনে হয় যে আমাদের তো কত বছর লেগে গিয়েছিল এই বিচার করতে। যখন আমি সরকার গঠন করেছি তারপরে এই আইন বাতিল করতে সক্ষম হয়েছি, এরপরে বিচার হয়েছে। একজন রাষ্ট্রপতি যিনি দেশ স্বাধীন করে দিয়ে গেছে, তার জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন দেশের জন্য। সেই তার সারাটা জীবন কারাগারে কেটেছে। তিনি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। আর তার পাশে থেকে শক্তি সাহস জুগিয়েছিল আমার মা, যার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। তিনি নিজের জীবনের জন্য কিছু চাননি। তিনিও সবসময় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে বাংলাদেশ স্বাধীন হবে। আজকে দেশ স্বাধীন হয়েছে। আমাদের যে সামরিক কর্মকর্তারা কোনোদিন ওই মেজরের উপরে উঠতে পারেনি, তার মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে, জেনারেল হচ্ছে। এটা কি কেন হতে পারলো? হতে পারলো দেশ স্বাধীন করার ফলেই এটা হতে পেরেছে। এবং নিজের হাতেই তো তিনি প্রমোশন দিয়ে গেছেন। ওই মেজর জিয়া, মেজর থেকে মেজর জেনারেল, সে প্রমোশনটা তো জাতির পিতা বঙ্গবন্ধুই দিয়েছিলেন এবং অন্য সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যার হাতে গড়া তাকেই হত্যা করে দিয়ে ঠিক যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন, সেই চেতনাটাই নষ্ট করতে চেয়েছিল। আর কত নির্মমভাবে হত্যা। রাসেল একটা ছোট 10 বছরের শিশু, তার কি অপরাধ? সেই একই সাথে আরিফ, সেও ওই সমবয়সী। সুকান্তের বয়স ছিল মাত্র 4 বছর, তাকেও তো রেহাই দেওয়া, তাকেও হত্যা করেছে। একই দিনে একই সাথে 3টা বাড়ি আক্রমণ করে হত্যাযজ্ঞ চালানো হলো। শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকেও হত্যা করা হলো। সেই সাথে আমার 13 বছরের ফুফাতো বোন বেবি, তাকেও হত্যা করা হলো। এবং সেটা স্বাধীন দেশে। তবু আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের, যে তারা আমাকে অন্তত এই তাদের সেবা করার যেমন সুযোগ দিয়েছে, আর এই অন্যায় অবিচার তার প্রতিকার করা এবং হত্যার বিচার করার একটা সুযোগ আমরা পেয়েছি। নইলে বুকে যন্ত্রণা নিয়ে দিনের পর দিন আমাদের কাটাতে হয়েছে। আজকে কামাল নেই, আমরা পিঠে ভাই বোন ছিলাম, একসাথে ওঠা বসা, খেলাধুলা, একসাথে চলাফেরা, ঝগড়াঝাটি সবই আমরা করতাম। একসাথে আমরা সাইকেল চালানো, একসাথে ওই ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, যা ও যেহেতু আমরা 2 ভাই বোন কাছাকাছি, আমার পুতুল খেলার জন্য আমার সাথেও থাকতো, ওর সাথে বাকি সব ছোটবেলা থেকে সব খেলায় আমি ওর সাথেই একসাথে খেলতাম। আমি যখন বিদেশে গেলাম 1970 সালে আব্বাদে মুক্তি পাবার পর, সবথেকে বেশি আমি মানে কামালের কথাই আমার সবথেকে বেশি মনে হতো। কারণ আমরা এত বেশি মাকে ঘিরে, আব্বাকে ঘিরে আমাদের এত বেশি আমরা ঘনিষ্ঠ ছিলাম যে ওদেরকে ছেড়ে যে কোনোদিন থাকতে হবে এটাই ভাবতে পারিনি। যাক, আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে এত বহুমুখী প্রতিভা কামালের। তারপর প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তো সে কিছুই করেনি। আর ওই ধানমন্ডি বাড়িটা কিন্তু একটাই বাড়ি, 3 তলা ওর জন্য মা আলাদা একটা ঘর করে দিলেন, সেখানে ও বিয়ে করার পরে বউ নিয়ে ওখানে উঠলো। আজকে সুলতানাকেও মৃত্যুবরণ করতে হলো। মাত্র 15 দিন আগে, 15-20 দিন আগে তাদের বিয়ে হয়েছিল। 14 জুলাই বিয়ে হলো, 15 আগস্ট শেষ। জামাল একই অবস্থা, কমিশন পেয়ে এসছে, স্পেশাল পারমিশন আর্মি থেকে নিয়ে তার বিয়ে দেওয়া হলো।
17 জুলাই জামালের বিয়ে হলো, আমার ছোট পুকুর মেয়ের রোজির সাথে, তাকেও ওখানে মৃত্যুবরণ করতে হলো, তাকেও নির্মমভাবে হত্যা করলো। কি নিষ্ঠুরতা সেটা একবার ভেবে দেখেন। যা কামালের এই জন্মদিনে আপনারা সবাই এখানে এসেছেন, কামালের আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কামালকে এবং 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছে তার সবাইকে বেহেশতে নসিব করে। সবাইকে ধন্যবাদ। মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। ধন্যবাদ। মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। সকলকে দোয়া ও মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দোয়া মাহফিল এবং তার মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين 1400 বছর পরে হাজার হাজার মাইল দূরে থেকে আল্লাহ বাংলার এক অফিসের ভিতরে আল্লাহ আমরা কয়েকবার দরুদ ও সালাম পড়েছি, কোরআন শরীফে কয়েকটা আয়াত তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়েছি। রব্বুল আলামিন যা শব্দান লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনা পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ শহীদ কামাল ভাইয়ের আল্লাহ আলোচনা সভা, আল্লাহ জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন, আল্লাহ দোয়া মাহফিল সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ শহীদ কামাল ভাইয়ের আল্লাহ জীবনের সবগুলা গুনাহগুলা মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আগস্ট মাস, আল্লাহ 15ই আগস্টে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারে যা নিহিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও, তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা তুমি দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ
আল্লাহ মহান মুক্তিযোদ্ধায় যারা অংশগ্রহণ করেছে তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আল্লাহ মুক্তিযোদ্ধা যারা নিহত হয়েছে তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের উপর শান্তি বর্ষিত করে দাও। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের মুহাব্বতের আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মাননীয় মন্ত্রীর আব্বা আল্লাহ তাকে তুমি জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে দেশ পরিচালনা করতেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তার সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি দেশকে রক্ষা করো। আল্লাহ দেশের পরিচালক হিসাবে আল্লাহ তাকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর আল্লাহ হাত তুমি শক্তিশালী করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের এই আয়োজন এই দোয়া অনুষ্ঠান আল্লাহ সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় আল্লাহ সেই হাতের উসিলা করে আল্লাহ মেহেরবানি করে শহীদ কামাল ভাই সহ 15ই আগস্টে যারা নিহত হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ সকলকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله.